গতকাল দেখছিলাম যে ডিপিএসসির কয়েকটা ডিপিএসসি চেয়ারম্যান এবং সভাপতি মহাশয় সহ অনেকেই একটা বৈঠক করেছেন। একটা যাতে বয়স পেরিয়ে গেলেও যাতে পরীক্ষায় বসতে পারে সেই রকম কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়েছে। কেমন? সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কথাটার অর্থ হচ্ছে মানে এখন নোটিফিকেশন আসছে না, কিন্তু নোটিফিকেশনের মতো, কিন্তু এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে থাকলে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, মনে করুন আমাদের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নোটিফিকেশন এলো, কথার কথা বলছি আমি, ডিসেম্বরে কোনো কারণে হলো না, তো তারা কিন্তু বয়সের কারণে কোনোভাবে বাদ যাবে না। এই নোটিফিকেশনটা কিন্তু ডব্লিউবিসিএস দিয়ে দিয়েছে। সেখানে আমাদের পর্ষদ কী করছে বুঝতে পারছি না ব্যাপারগুলো। যখনই যাচ্ছি তখনই ভালো কিছু বুঝিয়ে বলছে হবে হবে, ওয়েট করুন ওয়েট করুন, এই সমস্যা সেই সমস্যা। তো এই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা একটু দেখাবো, আমি এটা ডাউনলোড করে রেখে দিয়েছি পিএসসি সাইট থেকে সভাপতি মহাশয়কে, যে বিষয়গুলো করা যায় কিনা। কারণ এটা আমাদের রিক্রুটমেন্টের বিষয়টা যিনি লাস্ট লাস্ট কয়েকদিন আগে দেখা করলাম, সেখানে বলেছিলেন শূন্য পদ এলে 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, একদম পরিষ্কারভাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে আপনার পর্ষদে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, 3 মাসের মধ্যে কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দেবেন, এরকম একটা কথা উনি পরিষ্কারভাবে বললেন। এখন শূন্য পদের বিষয়টা তো ওনার হাতে নেই, সেটা কমিশনার বা মানে সরকার, ফুল সরকার দেখবে এটা বিষয়গুলো। প্রথম কথা যেটা বলছি, বর্তমান যে পরিস্থিতি আমাদের, দেখুন ওবিসির সমস্যা যদি করে ধরা হয় যে ওবিসির কারণে আমরা নোটিফিকেশন দিতে পারছি না, তাহলে এটা সমাধান কিন্তু সময় লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রধান দাবি ছিল ডিসেম্বরে অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা, যাদের বয়স পেরিয়ে যাবে, অনেকের 1/1/24 হিসেবে যদি বয়স ধরা হয়, অনেকে মানে ম্যাক্সিমাম যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা সুযোগ পাবে। এই ডিসেম্বর মাসে যদি চলে যায় তাহলে কিন্তু তারা সুযোগ পাবে না, অনেকের বয়স পেরিয়ে যাবে। কী করবে তখন তারা? উত্তীর্ণ হয়ে শুধুমাত্র সরকারের একটা সিস্টেমের ভুল, মানে সিস্টেম বলা ভুল হবে, সরকারের যে সিদ্ধান্তে ভুল। আজকে ওবিসির যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে বলতে দ্বিধা নেই, একটা চটজলদি একটা সম্প্রদায়ের কিছু কিছু পিছিয়ে পড়া জনজাতিকে ওবিসি দ্রুততার সহিত করে দিলেন। হয়তো নিশ্চয়ই কোনো হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যারা দেখেছেন, নিশ্চয়ই কোনো ফাঁক আছে তার মধ্যে, তাড়াহুড়ো করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কারণে সেই কিছুটা ওর ভিতরে ফাঁক বা গ্যাপ আছে যেটা আইনের বিরুদ্ধ, তাই এটা স্টে পড়ে গেল, যেটুকু আমরা অর্ডার দেখে বুঝতে পারছি। তো এই সমস্যাটা যদি একটা নিয়ম মেনে মানে এবং দীর্ঘমেয়াদী প্রসেসে আইন করে পাশ করলে আমার ব্যক্তিগত মনে হয় তো এই সমস্যাটা তৈরি হতো না। আজকে দেখুন তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো এমনি থমকে ছিল, আরও থমকে গেছে। উন্নত রিক্রুটমেন্ট না হলেও প্রাথমিকে হয়তো 4-5 বছর পর পর দিচ্ছে। সে 16 রিক্রুটমেন্ট তাড়াহুড়ো করে 16,500 মাঝে একটা রিক্রুটমেন্ট হলো, আর এই 22-এ এসে রিক্রুটমেন্ট হলো। তো এইগুলো চলতে থাকলে যারা প্রত্যেক বছর ডিএলএড পরীক্ষাগুলো তো ঠিকঠাক নিয়ে নিচ্ছেন, ডিএলএড পরীক্ষাগুলো ঠিকঠাক নিচ্ছে, তো এই জায়গাগুলো প্রত্যেকটা টেট উত্তীর্ণদের বুকে আগুন জ্বলছে। এটা বোঝা উচিত, জনগণের বাইরে কেউ নয়। বারবার একটা কথা বলা হয়, আজকে 5 বছর ধরে টেট নোটিফিকেশন নেই, 5 বছর পর টেট হলো, তার জন্য মানে উত্তীর্ণ হয়ে 2 বছর পার হয়ে গেল। এখনো পর্যন্ত মিছিল করে শোনাতে হবে, এখনো পর্যন্ত ধর্ণা করতে হবে, এখনো পর্যন্ত আমাদের প্রতিবন্ধীদের রাস্তায় নেমে নেমে আন্দোলন করতে হয়, প্রতিবন্ধীদের যাদের পা নেই হাত নেই চলতে পারে না, তাদের আন্দোলন করে দেখাতে হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। বাবা এই কোন রাজ্যে বাস করছি? আন্দোলন করে দেখাতে হবে যে আমাদের নিয়োগ দিন, টিচাররা নিয়োগ চাইছে। আমি আস্তে আস্তে শুনছিলাম এক ভদ্রলোক বাইরে বাড়ি, তামিলনাড়ু কিংবা ওই সাইডে দিকে হতে পারে, কিসের আন্দোলন? তা বলা হলো যে আমরা টিচার নিয়োগের আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে। তো বলছে শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন করতে হয়? শিক্ষা তো একটা নিত্য জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, শিক্ষা ছাড়া তো কেউ বাঁচতে পারে না, কেউ চলতে পারে না। তা সেই নিয়োগের জন্য আন্দোলন? অবাক হয়ে গেছে, সে কথাটা কানে বাজে যে কেমন কথা, যে শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন করতে হয়? শিক্ষক তো তৈরি করছে, আগামী আগামী দিনের ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে, তার জন্য আন্দোলন? পরিস্থিতি কোথায় চলে গেছে? অন্যান্য রাজ্যে এই শিক্ষক নিয়োগের আন্দোলনটুকু হয় না। আজকে ভাবুন তো এইভাবে কতদিন চলবে? ওবিসি ম্যাটার যদি না মেটে, এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যদি না মেটে কোনো কারণে, তাহলে কতদিন এইভাবে শুধু এই দোহাই দিয়ে কাটানো হবে? এর আগে বললো 5%, তার আগে বললো 20-22, তো দীর্ঘদিন এইভাবে যদি চলতে থাকে, যোগ্য উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ চাইছে, প্রসেস তো কমপ্লিট, শুধু জাস্ট ইন্টারভিউটা নেবে, সেটা সময় লাগবে না, 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে পিএইচরা পথে নামছে, পিএইচরা পথে নামছে, সে কি কষ্ট এই লাস্ট ডেমনস্ট্রেশনে। ক্যানিং থেকে ওই শহরজান লস্কর, একটা মাইনরিটি পরিবার থেকে এসছে, খুব দারিদ্র পরিবার, তাকে নিয়ে মিছিল মানে এতে নিয়ে গেছি, মেট্রোয় উঠতে গেছি। আমি তো এই হুইল চেয়ারটাগুলো ভাস টাস করতে পারি না, তো আমি হুইল চেয়ারটা নিয়ে মেট্রোয় উঠতে পেরেছি, ও তো চলতে পারে না, একটা অচেনা লোক ধরে ওকে নিয়ে আসছে, আর আমি হুইল চেয়ারটা আমি নিয়ে আসছি। কত কষ্টের কথা শুনুন একটু সবাই। যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একজন যদি প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম যদি সামনে থাকেন, তো আমাদের নিউজটা হয়তো ভালো করে দেখাবেন। অবস্থাটা দেখুন এই বয়সে, মানে কিছু বলা নেই, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছি তাদের অবস্থাটা দেখুন। তো ওর নাম শহরজান লস্কর, একটা সংখ্যালঘু পরিবারের ভদ্রমহিলা, তো সে চলতে পারে না, মায়োপিয়ানে এমন ধরনের একটা রোগ আছে, সে 2 পা হারলেই সে টায়ার্ড হয়ে পড়ে। তো দুজন সাধারণ মানুষ ধরে নিয়েছে তাকে,
মানে পথ চলতি মানুষ, শিয়ালদামে ও মেট্রোয় ওঠেনি কোনোদিন, মানে মেট্রোয় যে সিঁড়ি, চলমান সিঁড়িতেও কোনোদিন ওঠেনি, তো দুজন ধরে নিয়েছে কোনোভাবে। আর হুইল চেয়ারটা আমি নিয়েছি কোনোভাবে, ও খুব কষ্ট করে মেট্রোয় তুলেছি। আর নর্মাল পথে তো যাওয়া যায় না প্রতিবন্ধীদের নিয়ে হুইল চেয়ারে নিয়ে। আমি খালি হুইল চেয়ার নিয়ে আমি মেট্রোতে উঠে গেছি, সে উঠতে পারিনি, চলতে পারে না, প্রতিবন্ধী মহিলা চলতে পারে না, সে দুপা হাঁটতে পারে না। আমি চলে গেছি, আমি মেট্রোয় উঠে গেছি, কিন্তু সেই প্রতিবন্ধী মানে বোনটা মেট্রোয় উঠতে পারিনি। আমি ফোন করে দিলাম, পরে সুভাষ গিয়ে নিয়ে আসলো। সেও সুভাষ যে নিয়ে আসে তাতে সেও প্রতিবন্ধী, তার হাত তার এইসব যারা দেখলে বুঝতে পারবেন সেও প্রতিবন্ধী। কি ব্যাপার, এত কষ্ট আমাদের? কি ইন্টারভিউ নোটিফিকেশন দরকার? চাকরি তো দূর, ইন্টারভিউটা দেবো, তাই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সব রাজ্যের জেলা বিভিন্ন জায়গার প্রতিবন্ধীগুলো এক জায়গায় করছি। প্রতিবন্ধী দেখে যদি মুখ্যমন্ত্রী নোটিফিকেশন দেন, ভাবুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, অবস্থাটা ভাবুন। আর বর্তমানে যা পরিস্থিতি, রাজায় রাজায় যুদ্ধ হয়, আর কাদের প্রাণ যায় বুঝতে পারছেন অবস্থাটা। রাজ্য সেন্ট্রালকে বিরোধিতা করছে, কিন্তু রাজ্যের মানুষ যেভাবে, মানে রাজ্যের বহু শিক্ষক, রাজ্যের যুবরা যেভাবে রাস্তায় পড়ে পড়ে চিৎকার করছে, তাদের দিকে লক্ষ্য নেই। 10টা কথা বলে 10টা কেন্দ্রের দিকে, কেন্দ্র রাজ্যে এরকম চলছে বিরোধী পার্টি আর রাজ্য সরকার। এত বড় একটা মিছিল হলো কলকাতার রাজপথে, কেউ একটা বাক্য, মানে এইসব মানে কি বলে বুদ্ধিজীবী, একটা বাক্য উচ্চারণ করলো না। এত প্রতিবন্ধীরা আড়লো, পুরুলিয়া থেকে সৌনাস প্রত্যেকটা চ্যানেলে দেখালো, একটা বুদ্ধিজীবী কেউ কিছু বললো না। কি বিরোধী দল? রাজ্য সরকারের কথা বাদ দিন, তাদের বিরুদ্ধে দরকার আমরা আন্দোলনে গেছি, যাই হোক, একটা বিরোধী দল একটা কথা বললো না। বর্তমান পরিস্থিতিটা কিসের উপর চলছে আমরা চ্যানেল দেখলে বুঝতে পারবো। এখানে মানুষের খাদ্যের প্রয়োজন নেই, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন নেই, শুধু দুটো জিনিস নিয়ে ঝামেলা চলছে। আর এই ঝামেলার পিছনে কি সিস্টেমটা কিভাবে চলছে? এই ঝামেলার পিছনে হচ্ছে শিক্ষা, এই ঝামেলার পিছনে শিক্ষার অভাব। প্রত্যেকটা ক্ষেত্রে এই ঝামেলার পিছনে যারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তারা কিন্তু এইসব ঝামেলাগুলো করে না। তাই এই সিস্টেমটা চলছে, এ ওর নামে বলছে, ও এর নামে বলছে, এই চলছে। আর মাঝখানে যারা যোগ্য উত্তীর্ণরা তারা দিনের পর দিন ইন্টারভিউর বই পড়ছে, আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের রাজপথে নামছে, প্রতিবন্ধীরা রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারপর মানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কান্নাকাটি করছে, কেউ কালি মারছে, কেউ শুয়ে পড়ছে রাজপথে, এই হচ্ছে কাজ হচ্ছে। এর পরিবর্তন দরকার। প্রত্যেককেই বলছি পরবর্তী আন্দোলন আমরা করব। আমরা ওবিসি মামলাটার অপেক্ষা করছি, এবং এনওআইএস এর ব্যাপারটা গতকাল আমার লাইভে আমি শেয়ার করেছি, মোহিত লাইভ করেছে, আমি ডিটেলস বলবো না। এনওআইএস কিন্তু আসলেও আসতে পারে, কি কম কি বেশি সেই জায়গাটা আমাদের দেখতে হবে, কিছু করার নেই। এই জায়গাটা আমরা চাই না একটা টেট উত্তীর্ণ আমাদের সাথে যুক্ত হোক। না হলে আমরা 2014 প্রশ্ন ভুল, 2014 প্রশ্ন ভুল, ম্যাট 1594, আমরা দিল্লিতে গেছি, দুবার হেয়ারিং হয়েছে। আমরা চাইনি তাদেরকে তারা আসুক। কেস নাম্বার 1060 ডায়রি নাম্বার 2022 প্রশ্ন ভুল, আমরা চাই না একজন ভর্তি মানে আমাদের সঙ্গে যুক্ত হোক। আর যারা পরবর্তীকালে ডিএলএড করছে, আমি নাম নেব না, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইনের বিষয়গুলো বলে এটাকে নিয়ে প্যানিক করবো না। আমি চাই অনেকেই বেকার, অনেকেই দুর্দশাগ্রস্ত, অনেকে মানে দুঃখ দুর্দশাগ্রস্ত, সবাই চাই ইন্টারভিউ প্রসেসে যুক্ত হতে। কিন্তু বৈধ ডিএলএড টেট উত্তীর্ণরা কিন্তু ইন্টারভিউ বসবে। কারা বসবে কি বসবে না এগুলো সোশ্যাল মিডিয়াতে না, সেগুলো ঠিক সময়ে সব বিচার হয়ে যাবে। এগুলো ভাববেন। সুপ্রিম কোর্টের 11ই আগস্টের রায়টা ভালো করে দেখবেন, ভালো পড়বেন। 11ই আগস্ট 2023 রায়টা ভালো করে গুছিয়ে পড়বেন, 2-4 বার পড়লে পরিষ্কার হয়ে যাবে। পূর্ণ প্রশিক্ষিত এইচএসে 50%, 2 ইয়ার্স মানে 24 মান্থের ডিএলএড, এবং পরবর্তীকালে টেট উত্তীর্ণ হতে হবে। যখন হিয়ারিংটা হয়েছিল ইউটিউবে পেলে আমরা দেখবেন ভালো করে। আর কেউ যদি টেটে বসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন না করতে পারে, তাহলে তার সার্টিফিকেট ভ্যালিড থাকে না ইনভ্যালিড থাকে, আমরা বিচার করুন না। এবং পরীক্ষার আগে একটা নোটিফিকেশন ছিল, কেউ চাইলে দেখাতে পারি যে পরবর্তীকালে ডিএলএড যারা করছে তাদের কি হতে পারে। এবং আমাদের যেহেতু টেটে অনেকেই বসেছিল, তার আগে বসার আগে কিন্তু একটা নোটিফিকেশন পর্ষদ থেকে দিয়েছিল, সেটা একটু ভালো করে দেখবেন, দেখা হবে। যারা যেভাবে ডিএলএড করছে করুক। আমি এর আগেও লাইভে বলেছি, আমার শত্রু কেউ না, সব ভাই, আমাদের কেউ শত্রু নয়, এনআইএসও নয় বা আদার্স কোনো ওয়েও নয়। আইন যেটা বলবে মহামান্য আদালত যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব, কিন্তু আমরা লড়বো। আমরা সুপ্রিম কোর্টের পর্যন্ত যাবো, যাতে আর একটা টেট পাস না যুক্ত হয়। ওই 51-52 হাজার, তার থেকে আপার প্রাইমারি, তার থেকে 2017 টেট বেরিয়ে যাবে, তারপর যা পড়ে থাকবে ওইগুলোই। তার বাইরে একটা টেট পাস যাতে আমাদের সাথে কাছে যুক্ত না হয়, সে তার জন্য লড়বো সঠিক পথে। তবে একটা কথা, আমাদের পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা সরকারের মানে আইনজীবী কুণাল স্যার যেভাবে লড়াইটা করলেন, যে এনওআইএস কিভাবে তাদের সার্টিফিকেট নিয়েছে, আর 24 মাসে ডিএলএড তাদের কিভাবে খাটানো হয়, এবং ডাইস কোড বা নকল করে এরকম কিছু কিছু অভিযোগ এসছে, আমি জানি না বিষয়গুলো, আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। তো এই সব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে, মানে আমরা যা চেয়েছি, আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, সেই সমস্যা কিন্তু কুণাল স্যার কিন্তু তুলে ধরেছেন, এটা মাথায় রাখবেন। সুতরাং আলাদা করে কিছু বলার থাকবে না ওখানে, যেটুকু বলার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলবে। এবং কোন কোন রাজ্য ওই এনআইএস নিয়ে সমস্যা করছে সেগুলো ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে এটা সমস্ত দেখা হবে, তারপর রায় আসবে। এটা নিয়ে আমরা ভয় পাবেন না, দেখতে হবে, বারবার বলছি দেখতে হবে। আমাদের শূন্যপদটা টার্গেট, এবং হাসি খুশি মনে যেন সবাই বেরিয়ে যেতে পারে, এইটা টার্গেট।
আর যে যে বাধা বিপত্তিগুলো আসে সঠিক পথ হলে আমরা লড়াই করব। সংক্ষেপেই বলছি, সঠিক পথ হলে লড়াই করব। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমরা চাই না একটা টেট উত্তীর্ণ আলাদা করে অন্য পথে আমাদের সাথে নিয়োগ হোক, মানে আমাদের সাথে ইন্টারভিউ কম্পিটিশনটা করুক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। তবে সবচেয়ে বড় যে ভয়, তার জন্য আমরা তৈরি, এটা মাথায় রাখবেন। দেখুন, সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এখন যে পাবে না সেই কোর্টে ছুটছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর প্রাথমিক টেট নিল, কোয়ালিফাই করারও সুযোগ দিল পর্ষদ, তারপরে 18-19টা 20টা কোশ্চেন ভুল নিয়ে হাইকোর্ট, 18টা 24টা কোশ্চেন ভুল। তো এগুলো আমাদের রিক্রুটমেন্টে কোনো চাপ পড়বে না। আর এই মুহূর্তে যদি নোটিফিকেশন আসে, সরকার একটু অন্যভাবে আনতে পারে ইচ্ছে করলে, নর্মালি এইভাবে আসবে না। নর্মালি সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে, হয়তো এই ডিসেম্বর মাসে যে শুনানিটা হবে, যদি দেখেন যে কোনো ফল আসছে না, সেই বিপাকে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, সরকার যদি একটা কিছু করে নিতে পারে যে আমাদের টিচার রিক্রুটমেন্টের বিষয়টা একটু দেখুন। কারণ আর্টিকেল 21A যেটা অনুচ্ছেদ, আমাদের মানে কি হচ্ছে, অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন থেকে শিশুদের বঞ্চিত করা হচ্ছে। আমার মানে শিক্ষক নিয়োগের ব্যাপারটাই করতে দিন, এবং সেটা আপনার এই কেসের রায়ের উপর নির্ভর করবে। আমি এই আউটকাম, সাবজেক্ট টু আউটকাম দিয়ে আমি নোটিফিকেশনটা কি দিতে পারি স্যার? এটা যদি তুলে ধরা হয়, কেউ চাইবে না যে শিক্ষক নিয়োগটা বন্ধ থাকুক। কারণ পুলিশ বন্ধ রাখা যায়, শিক্ষক বন্ধ রাখা যায় না। কারণ এই পুলিশকে কিন্তু তৈরি করবে শিক্ষক। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর মাসে আসবে, হয়তো ডিসেম্বর মাসে যেদিন শুনানি আছে সেকেন্ড উইকে, সেই দিনে হয়তো বের করে নিয়ে আসতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের কতটা সদিচ্ছা সরকারের আছে, সেটা নিয়ে একটু সংশয় আছে। আজকে যে মিছিলটা আমরা করেছিলাম 26 তারিখে, এমন আইন অমান্য করে দেখাতে পারবেন? পারমিশন ছাড়াই পথে নেমে দেখাতে পারবেন? যেদিন পারবেন সেদিন মনে করবেন ডেডলাইন বেঁধে দেবে যে এই জানুয়ারি মাসের এই 25 তারিখে কি জানুয়ারি মাসের এই 20 তারিখে এই দিন নোটিফিকেশন দেবো আমরা এই শূন্য পদে। সিস্টেম বলে এটা, কিন্তু আপনারা পথে নামেন না। আপনারা পথে নামেন না, পুলিশ থানায় পাঠাবে, কোর্টে পাঠাবে, আপনারা পথে নামবেন না। আজকে যদি 40,000 ডিএলএড থাকে পূর্ণ প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ, তারা কোথায় বলুন তো? চলুন না, চলুন পর্ষদে, চলুন পর্ষদের সামনে বসবো। আর ভালো লাগছে না, পর্ষদে চলুন, সামনে বসুন, বসে থাকুন সামনে। সভাপতি আসুক, শিক্ষা দপ্তরের আধিকারিকরা আসুন, এসে আলোচনা করুন এদের কবে আমাদের কবে ছাড়বেন। আর একটা কথা, জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে যান, যেভাবে হোক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যান। এটা কিন্তু আপনার অধিকার, অধিকার, এটা অধিকার। আপনারা যেভাবে আগে জিজ্ঞাসা করেন এই যে মিছিল হবে, পারমিশন আছে তো? আমার দেশ, আমার রাজ্য, আমার বাংলা, আমি উত্তীর্ণ, আমি চাকরির দাবিতে 2 বছর মানে 5 বছর অপেক্ষা করেছি টেট দেওয়ার জন্য, আর উত্তীর্ণ হয়ে শিক্ষকতার যে যোগ্যতা অর্জন করে বসে আছি 2 বছর। আমি রাজপথে নেমে আন্দোলন করতে পারবো না? কোথাও তো মুখ্যমন্ত্রী শুনছেন না। সিস্টেম ওয়াইজ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছি, হাতে পৌঁছে দিচ্ছি, আমার রিপ্লাই দেওয়া হলো না। আমাদের তো প্যাডে নাম, ফোন নাম্বার সবার আছে, ইমেল আইডি আছে, সেখানেও তো একটা ইমেল করে দেওয়া যায় যে আমরা আপনাদের নিয়ে বিষয়টা ভাবছি, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটা ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আইএস অফিসার মনে হচ্ছে, সেটা দিয়ে আসলাম মিলন সঙ্গে গিয়ে। পাশে বসে আছেন আমাদের শান্তনু সেন মহাশয়, সুব্রত বক্সী মহাশয়, আরও অনেকেই, তাদের পাশেই আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলাম, কথা বলে এলাম। তৃণমূলের খুব সম্ভব ভালো পোস্টে আছেন সুব্রত বক্সী মহাশয় ভদ্রলোক, এবং শান্তনু সেন মহাশয়ের সাথে সব সুন্দর করে গুছিয়ে বলে এলাম। রিপ্লাই নেই। একটাই কথা বলবো আমি, ডিসেম্বর মাসটা 10-11 তারিখ আমরা দেখব, যদি কোনো সদুত্তর না থাকে অবরুদ্ধ করুন। কি করবে আমাদের, যা করবে পরে দেখা যাবে, অবরুদ্ধ করুন, অবরুদ্ধ করুন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানবে। এইভাবে ওবিসির সমস্যা যদি দীর্ঘদিন ধরে তুলে ধরা হয়, তাহলে নোটিফিকেশন কিন্তু এর মধ্যে আসবে না। তো এর সাইড থেকে কীভাবে করা যায় সেই পথগুলো তো আমরা বলে দিচ্ছি। আমরা তো বিকাশ ভবনে গেলাম, সভাপতির কাছে গেলে আমরা শুধু অন্যের কথা শুনি না, বারবার বলছি, আমরা প্রত্যেকটা অর্ডার বের করে সেই অর্ডারের সাপোর্টে কি আছে শুধু বিস্তারিত আলোচনা করে কিন্তু আমরা পর্ষদে বলুন আর বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরে বলুন, আমরা আলোচনা করে যাই। বিকাশ ভবনে গেছিলাম, স্কুল এডুকেশন দপ্তর ওয়েস্ট বেঙ্গলের মেন একদম শীর্ষ অফিসার, ওনার সাথে কথা বললাম দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টা। তো বিষয়গুলো বলছিলেন, আর আমাদের শূন্যপদ কাটছে 2009। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার এই 2009টা নিয়ে আমরা কেউ জানেন না বিষয়গুলো, যেগুলো ইউটিউবে দেখে সেইগুলো আমরা বলেন এনওএস এনওএস। এই 2009 এমনভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আগামী দিনে শেষ করবেও। যেগুলো প্রত্যেকটা ডিপিএসসি থেকে এই সমস্যাগুলো তৈরি করছে, এরা প্রত্যেকটা জেলার শূন্যপদগুলো খেয়ে নিচ্ছে পুরোপুরিভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যত আগে নোটিফিকেশনটা আনা যাবে ততই ভালো। গতকাল দেখছিলাম যে ডিপিএসসির কয়েকটা ডিপিএসসি চেয়ারম্যান এবং সভাপতি মহাশয় সহ অনেকেই একটা বৈঠক করেছেন, জানি না কি ব্যাপার, তবে বিষয়টা জানার চেষ্টা অবশ্যই জেনে যাবো কোনো না কোনোভাবে। তো দেখা যাক, কিন্তু কিছু তো একটা ব্যাপার রয়েছে। আর একটা নিয়োগ প্রাথমিকও হবে, এটা সংক্ষেপেই বলছি। কত ভ্যাকান্সি এখন কেউ জানে না, ভ্যাকান্সি ক্রিয়েটের কাজও কিন্তু কমপ্লিট নয়, যে যা বলুন না কেন, এখনও ভ্যাকান্সির কাজও কিন্তু কমপ্লিট নয়।
কাজ কিন্তু চলছে। সরকার চাইলে 50,000 দিতে পারে, সরকার যদি ডিপার্টমেন্টের হাতে তুলে দেন তাহলে কিন্তু ভ্যাকান্সি কম আসবে, পরিষ্কারভাবে বলছি। সরকার চাইলে, মুখ্যমন্ত্রীর যদি দৃষ্টি আকর্ষণ হয়, মুখ্যমন্ত্রীর যদি সহানুভূতি জাগে, 40,000 নিয়োগ হওয়াটা কিন্তু কোনো চাপের নয়, কোনো চাপের নয়। প্রত্যেকেই বেরিয়ে যাবে, প্রত্যেকেই বেরিয়ে যাবে। এই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। আর যদি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমার সাথে যদি কোনোবার যোগাযোগ বা দেখা করার চেষ্টা চলছে, যদি হয় বিস্তারিত আমি এই বিষয়ে আলোচনা করব, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারি 1-2 মিনিটের জন্য। তো কিছু পয়েন্ট আমি কাছে রেখে দিয়েছি কথা বলার, মানে কিছু পয়েন্ট যেগুলো আমি এখন এখানে বলবো না, তো বিষয়গুলো তুলে ধরতে পারবো। মুখ্যমন্ত্রীকে বলার ক্ষেত্রে একটা ঘাটতি কিন্তু দেখা দিচ্ছে, যেভাবে হোক একটা শূন্যস্থান তৈরি হচ্ছে।